হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 20-22 ডিএলএড নিয়োগ মামলার আপডেট এবং তার অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। অর্ডার কপিতে কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয়া। প্রাথমিক 2022 নিয়োগ মামলার সুপ্রিম কোর্ট আপডেট। পুনরায় মামলাটির বেঞ্চ পরিবর্তন হলো, নতুন করে আবার কোন বেঞ্চে অ্যাসাইন্ড হলো সেটা আমরা দেখব এই ভিডিওর মধ্যে। ডিএলএড 20-22-এর যে বাদবাকি ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ কবে নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই সঙ্গে 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট কবে জমা পড়বে সুপ্রিম কোর্টে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গতকাল 22শে মার্চ 2024 তারিখে 20-22 ডিএলএডদের নিয়োগ সংক্রান্ত যে মামলাটি বা প্রাথমিক 2022-এর নিয়োগ সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল শুনানির জন্য, সেই মামলাটি খুব অল্প সময়ের জন্য শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে। আমরা জানি মামলাটি 67 নম্বর সিরিয়ালে উঠেছিল শুনানির জন্য। মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের যে বেঞ্চ, সেই বেঞ্চে প্রাথমিক নিয়োগ 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ সংক্রান্ত যে মামলা এবং ডিএলএড 20-22-এর যে মামলা, সেই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে। সেই মামলাটির ডায়েরি নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 21287/2023, যার পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন মীনাক্ষী অরোরা ম্যাম, পিএস পাটোলিয়া স্যার, অন্যদিকে নিশান্ত সিং, অন্যদিকে আরো প্রচুর অ্যাডভোকেটরা তারা ছিলেন। অন্যদিকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কথা বলছিলেন গৌরব জৈন, সোমেশ ঘোষ, জয়বীর সিং, তাছাড়া আরো অনেক অ্যাডভোকেট ছিলেন। তো এই দিনের শুনানির শুরুতেই একদম পিটিশনারদের পক্ষ থেকে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি কথা বলছিলেন। তিনি বলেন যে আমার পিটিশনাররা অর্থাৎ ডিএলএড 20-22 যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ইতিমধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করে ফেলেছে এবং সমস্ত বিষয় তাদের যে প্রসেসিং ছিল এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল ইন্টারভিউ নেওয়ার সমস্ত বিষয়গুলো তারা কমপ্লিট করে ফেলেছে এবং সেই অনুযায়ী তারা যে তাদের হলফনামা, সেই হলফনামা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে টাইম লাইনের মধ্যে তারা জমা করেছে আগের দিন, অর্থাৎ 22 তারিখের আগের দিন 21 তারিখে আমরা দেখেছি 10টা 39 মিনিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেট এবং নিয়োগ সংক্রান্ত যে এফিডেভিট, সেই এফিডেভিট তারা সম্পূর্ণটাই জমা করে ফেলেছে। সেই বিষয়গুলো মীনাক্ষী অরোরা ম্যাম তুলে ধরার চেষ্টা করেছেন। তখন মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয় তিনি জিজ্ঞেস করেন যে আপনাদের ম্যাটারটা কি ছিল। তখন মীনাক্ষী অরোরা ম্যাম তিনি বলেন যে অ্যাকচুয়ালি ম্যাম এই বিষয়টা ছিল ইতিপূর্বে এর আগে যে বেঞ্চগুলোতে শুনানি হয়েছে সেই বেঞ্চে নির্দেশ ছিল যে প্রাথমিকের এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়ার এবং প্রাথমিকের 9533-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করার। তো সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কন্ডাক্ট করে তারা নতুন করে এফিডেভিট জমা করেছে এবং সেই আগের বেঞ্চে সেখানে 3-4টি শুনানি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। পূর্বের বেঞ্চে 4বার শুনানি কথা শুনে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয় তিনি কিন্তু অর্ডার লেখা শুরু করে দেন। অর্ডার লিখতে লিখতে তিনি আবার জিজ্ঞেস করেন সেই বেঞ্চ কি বর্তমানে অ্যাভেলেবেল আছে। তখন মীনাক্ষী অরোরা ম্যাম তিনি অ্যান্সার দেন যে হ্যাঁ, পূর্বের যে বেঞ্চে শুনানি হয়েছিল সেই বেঞ্চটা ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে, আজকেই আমি সেখানে শুনানি করিয়েছি। অর্থাৎ পূর্বের যে বেঞ্চে প্রাথমিক 2022-এর এই মামলাটি শুনানির জন্য উঠেছিল মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে। 4 দিন দীর্ঘ টাইম ধরে শুনানি চলেছে। তারপরে তারা কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছিল যে প্রাথমিকের এই 9533 জনের প্যানেলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করতে এবং ডিএলএড যে ক্যান্ডিডেট 20-22-এর ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য। তো সেই বেঞ্চ কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো মাননীয় বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে পূর্বের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে যদি এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে বা অ্যাপ্রোপ্রিয়েট যে বেঞ্চ হবে সেই বেঞ্চেই অ্যাসাইন করে দিয়েছেন। এরপর মাননীয় বিচারপতি এবং পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন তাদের সঙ্গেও বেশ কিছু কথোপকথন হয়েছে, বেশ কিছু শুনানি প্রক্রিয়া, বেশ কিছু তথ্য তারা আদান প্রদান করেছেন। এরপর মাননীয় বিচারপতি যে অর্ডার কপির মধ্যে যে বিষয়গুলো লিখেছেন সেগুলো আমরা পরিষ্কার দেখে নেব এখন। তো আমরা জানি সেদিন কোর্ট নাম্বার 15-তে এই মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে, যার আইটেম নাম্বার ছিল 67 নাম্বার আইটেম, 67(1), 67(2), অর্থাৎ আরো দুটো কানেক্টেড ম্যাটার ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এই মুহূর্তে যে স্পেশাল লিভ পিটিশন যেটা ছিল, এসএলপির নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 12660/2023-এর, যদিও মামলাটির ডায়েরি নাম্বার 21287/2023-এর। পিটিশনার হিসেবে রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তার পাশাপাশি এর সঙ্গে আরো কয়েকটি আইএ ফাইল হিসেবে যোগ করা রয়েছে, সেখানে পরপর আইএ ফাইলগুলো লক্ষ্য করতে পারছি আমরা। তো এখানে আমরা ডেটটাও লক্ষ্য করতে পারছি 22/3/2024 তারিখে এই অর্ডারটি কিন্তু দিয়েছেন মাননীয় জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং মাননীয় জাস্টিস পঙ্কজ মিত্তালের যাদের যে বেঞ্চ। এবং পিটিশনারদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন দেখুন এখানে পিএস পাটুলিয়া, মীনাক্ষী অরোরা, দিব্যেন্দু চ্যাটার্জি, আরো অনেকে এখানে ছিলেন। রেসপন্ডেন্টের পক্ষ থেকে কথা গৌরব জৈন,
আভা জৈন, সুবীর সান্যাল মহাশয়ও ছিলেন। আরো অনেক অনেক লয়ার কিন্তু পরপর এখানে রয়েছে, সেগুলো আমরা সরাসরি অর্ডার কপির মধ্যে মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। তো অর্ডারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপন হিয়ারিং দ্য কাউন্সিল ফর দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার, অর্থাৎ সমস্ত হিয়ারিং শোনানোর পর বিচারপতিরা তারা যে অর্ডারগুলো, নিম্নলিখিত অর্ডারগুলো দিচ্ছেন, ইট ইজ জয়েন্টলি সাবমিটেড বাই, এটা সংযুক্তভাবে সাবমিট করা হচ্ছে দ্য লার্নার সিনিয়র কাউন্সিল অর কাউন্সিল ফর পার্টিস, অর্থাৎ পিটিশনার বা পার্টির পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো তারা জয়েন্টলি ভাবে সাবমিট করেছেন, যে কি সাবমিট করেছেন, দ্যাট দ্য ম্যাটার ওয়ার অলরেডি হিয়ার্ড বাই দ্য কোঅর্ডিনেট বেঞ্চ ফর 3 থেকে 4 টাইমস, অর্থাৎ 3 থেকে 4 বার ইতিপূর্বেই পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে তারা উভয় পক্ষ থেকে তারা দাবি জানাচ্ছেন যে ইতিপূর্বে যে এর আগের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে 3 থেকে 4 বার এই মামলাটি শুনানির জন্য উঠেছিল এবং সেখানে বিস্তারিত শুনানি হয়েছে। তো পূর্বের বেঞ্চে যাতে করে এই মামলাটি পুনরায় অ্যাসাইন করা যায়, তাহলে কিন্তু কারোর আর নতুন করে শোনার প্রয়োজন আসে না। তো এই কথা শুনে কিন্তু মাননীয় বিচারপতিরা তারা কিন্তু নতুন বেঞ্চে অ্যাসাইন করার জন্য অর্ডারের মধ্যে উল্লেখ করে দিয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে অ্যাট দ্য সেট বেঞ্চ ইজ অলসো অ্যাভেলেবেল, এই মুহূর্তে পূর্বের যে বেঞ্চটা ছিল এই বেঞ্চটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন স্যারের যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই মামলাটি সেই বেঞ্চে তোলাই যেতে পারে, সেই বেঞ্চে তোলা যদি যায়, তাহলে তোলা যদি সম্ভব হয়, তাহলে কিন্তু খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই মামলা নিষ্পত্তি ঘটানো সম্ভব হবে। এই কারণে এই অবস্থা বুঝে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু এই নির্দেশ দিচ্ছেন যে পূর্বের বেঞ্চেই মামলাটি আবার অ্যাসাইন করা হোক। 2 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, অর্ডারের মধ্যে অফিস মে ভেরিফাই অ্যান্ড লিস্ট অন 5/4/2024, অর্থাৎ 5ই এপ্রিল 2024 তারিখে লিস্টেড করা হচ্ছে এই মামলাটি শুনানির জন্য বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ অ্যাজ প্রেড ফর, অর্থাৎ যে রেসপন্ডেন্ট এবং পিটিশনার যারা রয়েছেন তাদের যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে এই মামলাটি যাতে অ্যাপ্রোপ্রিয়েট যে বেঞ্চে হবে সেই বেঞ্চেই অ্যাসাইন করার জন্য নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিরা, অর্থাৎ পূর্বের বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ, পূর্বের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে আবার ফিরিয়ে দিলেন এবং শুনানির জন্য উঠতে চলেছে 5ই এপ্রিল 2024 তারিখে পরবর্তী শুনানি এবং বিস্তারিত সেদিন কিন্তু পরবর্তী ডিরেকশনের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েট করবে। তবে সেই বেঞ্চে গেলে কিন্তু এই মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি ঘটা সম্ভব হবে, কেননা পুনরায় নতুন করে আর শুনানির প্রয়োজন হবে না। এখানে ইতিমধ্যেই দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ 21শে মার্চ 2024 তারিখে তারা যে এফিডেভিট জমা দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের এবং প্রাথমিকের যে 2022-এর নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা, কিভাবে নিয়োগ করেছে, কি তারা কতটা কি সম্পন্ন করতে পেরেছে, সমস্ত ডিটেলস কিন্তু তারা এফিডেভিট আকারে জমা করেছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ নির্ধারিত যে সুপ্রিম কোর্ট যে টাইমলাইন বেঁধে দিয়েছিল সেই টাইমলাইনের মধ্যে 21শে মার্চ 2023 তারিখে সকাল 10:39 সমস্ত রিপোর্ট কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে তারা সাবমিট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রথম যে এফিডেভিট তারা জমা করেছিল সেখানে তারা জানিয়েছিল যে তাদের ডিএলএড 2022 যে ক্যান্ডিডেট রয়েছে 2923 জন ডিএলএড 2022 ক্যান্ডিডেট রয়েছে। তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 2923 জন ক্যান্ডিডেটের ডিটেলস ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করতে। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই 2923 জন ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করেছে এবং তাদের বিস্তারিত সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া 7ই মার্চ তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। কিন্তু তাদের এখনো পর্যন্ত মেরিট লিস্ট যে তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কিন্তু এখনো তৈরি করেনি এবং সুপ্রিম কোর্টেও জমা পড়েনি। ইতিপূর্বে এর প্রথমের এফিডেভিটের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম যে 9533 যে প্যানেল, 9533 জনের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা সুপ্রিম কোর্টে জমা করেছিল। কিন্তু এই যে গতদিন যে এফিডেভিট তারা জমা করেছে সেখানে ডিএলএড 2022 ক্যান্ডিডেট যে ইন্টারভিউ নেওয়ার পর যে মেরিট লিস্ট প্রস্তুত করার কথা ছিল সেই মেরিট লিস্ট তারা কিন্তু জমা করেনি। তার কারণ হচ্ছে ইতিপূর্বে সুপ্রিম কোর্টে এই ডিএলএড 2022-এর একটা মামলা এখনো পেন্ডিং অবস্থা রয়েছে। সেই মামলাটি পরবর্তী দিনে কিন্তু উঠবে, অর্থাৎ এই 5/4/2024 তারিখেই সেই মামলাটি উঠবে। সেদিন কিন্তু ইনস্ট্রাকশন দেবে ও তাদের ইন্টারভিউ নিতে হবে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইনস্ট্রাকশন দেবে সুপ্রিম কোর্ট। এবং তার পাশাপাশি আমাদের কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনিও কিন্তু বেশ কতগুলো মামলার নির্দেশ দিয়েছেন এই ডিএলএড 2022 ক্যান্ডিডেট, বিএড ক্যান্ডিডেট থেকে ডিএলএড ক্যান্ডিডেটে তারা মাইগ্রেট করেছেন, এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও সেই নির্দেশগুলো পরবর্তীতে 7 তারিখের পরে এসছে, তার ফলে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এখনো ধন্দে রয়েছে যে অ্যাকচুয়াল তারা কি করবে। সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সেখানে একটা গাইডলাইন তারা নেবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখন এই মুহূর্তে কি করা উচিত। তো আশা করা যায় সুপ্রিম কোর্টও তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য নির্দেশ দেবে এবং বাদবাকি সমস্ত যে এখনো পর্যন্ত যে বাকি ক্যান্ডিডেট রয়েছে ডিএলএড 2022 ক্যান্ডিডেট, প্রায় সেখানে দেখা যাচ্ছে যে 250 থেকে 300 মতো ক্যান্ডিডেট এখনো কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া বাকি রয়েছে। সুতরাং তাদের ইন্টারভিউ নেওয়ার পর সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দেবে। তো যাই হোক, তাদের ইন্টারভিউ নেওয়ার পর তারপর এই 2923 জন ক্যান্ডিডেট তাদের সঙ্গে এই 250 থেকে 300 জন ক্যান্ডিডেট নতুন ডিএলএড ক্যান্ডিডেট তাদেরকে একসঙ্গে ইনক্লুড করে তারপরে কিন্তু
ফাইনাল ডিএলএড 2022 ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রস্তুত করবে এবং তারপর সেটা সুপ্রিম কোর্টে জমা করবে এবং তারপর সুপ্রিম কোর্টে জমা করলে সেই মেরিট লিস্টে সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দেবে যে সেই প্যানেলে নিয়োগ করা যাবে কিনা। তবে সুপ্রিম কোর্ট সেখানে ছাড়পত্র দিয়ে দেবে, কেননা সুপ্রিম কোর্টই তারা ইনস্ট্রাকশন দিয়েছে যে পরবর্তী এদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে। ফলে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের জন্য সেক্ষেত্রে তাদের নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকবে না, কেননা সমস্তটাই নিয়োগ প্রক্রিয়াটাই কন্ডাক্ট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানের উপর বেস করে। এখন প্রশ্ন হচ্ছে কবে জমা পড়তে পারে এই ডিএলএড 2022 দের মেরিট লিস্ট সুপ্রিম কোর্টে। দেখুন, এরপর 5/4/2024 তারিখে শুনানির জন্য উঠবে। সেদিন সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দেবে তাদের ইন্টারভিউ নিতে হবে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইন্টারভিউর জন্য শুরু করবে। কিন্তু ইতিমধ্যে রাজ্যে লোকসভা ভোট রয়েছে, লোকসভা ভোটের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই মুহূর্তে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া নিতে পারবে না। তার ফলে লোকসভা ভোট শেষ হলে তারপরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া নিতে পারবে। সুতরাং প্রাথমিকের এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রক্রিয়া এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আরো একটু ডিলে হয়ে গেল, এটা কিন্তু বলার অপেক্ষা রইল না। তবে লোকসভা ভোট মোটামুটি মিটে গেলে তার পরপরই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত এই কাজগুলো কমপ্লিট করে ফেলবে। যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন।